জীবন জীবিকার ব্যবস্থা তার উদ্বোধন করতে যাচ্ছি। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন মানুষকে আমরা এই ঘর করে দিয়েছি, যার ফলে তাদের জীবনটা বদলে গেছে। আর আজকে যেগুলি অবশিষ্ট তাদের জন্য করে দিচ্ছি। আগামীতে আমরা আরো দেখব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করা এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। সে কারণেই আজকে আমাদের এই প্রচেষ্টা। এই ঘরগুলি নির্মাণের কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আমি আজকের দিনটি আমার জন্য আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ। 2007 সালের 16 জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে। বিএনপি ক্ষমতা থাকতে মিথ্যা মামলা দিয়েছিল, আবার সে সময় যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তারাও গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়। আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ, আমাদের সকল নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন এবং আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র এবং দেশের সাধারণ জনগণ যারা সেদিন প্রতিবাদ করেছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা শহরে 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে আমাদের মহানগর আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন তারা সেই সময় উপদেষ্টার অফিসে পৌঁছে দেয় আমার মুক্তি চেয়ে। আমাদের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে শুরু করে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের সকল সংগঠন প্রত্যেকেই সক্রিয় ছিলেন। প্রায় 2 বছর সময় নেয় তার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয়, এরপর আমাকে মুক্তি দেয়। আজকে 11 জুন আমি সে বন্দিখানা থেকে মুক্তি পেয়েছিলাম। তাতে আমি জাতির কাছে কৃতজ্ঞ। আর আমার দলের নেতা কর্মী সহ সেই সময় যারা আমাকে সহযোগিতা করেছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাতীয় আন্তর্জাতিকভাবে এবং আমাদের প্রবাসী বাঙালি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের যে সমর্থন আমি পেয়েছিলাম সেটা কখনো ভোলার নয়। জনগণের মাঝে ফিরে এসেছিলাম 75 15 আগস্ট। বাবা মা ভাই হারিয়ে 6 বছর প্রবাসে রিফিউজি আকারে জীবন কাটিয়ে 81 সালে বাংলাদেশে আসতে পেরেছিলাম। তার কারণ হচ্ছে 1975 সালে 15 আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা, আমার 3 ভাই, আমার ভাতৃবন্ধু থেকে শুরু করে আত্মীয় পরিবার পর্যন্ত 18 জন সদস্যকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ছোট বোন এখানে আমি বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা বোধ হয় জীবনের থেকেও কষ্টকর কঠিন ছিল, তারপর দেশে আসতে পারিনি। আমি জানি না আমার বাবার কি অপরাধ ছিল। তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য, ক্ষুধা, দারিদ্র্যে নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি নিজের জীবনে কিছু চাননি, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তিনি আজীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার মূল মঞ্চে উজ্জীবিত করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এই দেশের মানুষ অস্ত্র তুলে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিল। আর সেই বিজয়ের পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার তিনি হাতে নেন, যেখানে কোনো রিজার্ভ মানি
ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলায় কোনো খাদ্য ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি। তারপর রাস্তাঘাট, পোল, ব্রিজ, রেল ব্রিজ সবকিছু ধ্বংসপ্রাপ্ত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংস স্তূপের উপর শূন্য হাতে দাঁড়িয়ে এই বাংলাদেশটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। একটি শোষিত বঞ্চিত জাতি, নির্যাতিত জাতি, তার উপর 30 লক্ষ শহীদ পরিবার, নির্যাতিত মা বোন এবং যারা আহত মুক্তিযোদ্ধা সকলের চিকিৎসা ব্যবস্থা এবং তার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, নির্যাতিত মা বোনদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রত্যেক ঘরে ঘরে রিলিফ পণ্য পৌঁছে দেয় আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী। রাস্তাঘাট ছিল নৌকায় করে, পায়ে হেঁটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। এবারে যেমন একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে দেশকে আত্মসামাজিক উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর তখন হলো সেই চরম আঘাত। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধাচারী জাতীয় ত্রাণ নেতার প্রতি, সকল শহীদের প্রতি, বিরক্ত মা বোনের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার সব সুফল মানুষের দ্বারা পৌঁছাবার পূর্বেই 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সবকিছু যেন কেমন পাল্টে দেওয়া হয়ে যায়। দেশটা চলে আসে যুদ্ধাপরাধী খুনিদের হাতে। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে, এখন যেটা লক্ষ্মীপুরে, জাতিটা সর্বপ্রথম এই ভূমিহীন মানুষকে ঘর এবং খাস জমি বিতরণ শুরু করেন এবং পর্যায়ক্রমিক ভাবে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ তাদের ঘর, আশ্রয় এবং ফসল উৎপাদনের জন্য জায়গা এটা দেবেন। সমস্ত খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন। সেটাই ছিল তার লক্ষ্য, যে কোনো মানুষই গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। কিন্তু 15 আগস্টের পর আমরা দেখেছি যে সেই উদ্যোগ আর কারো ছিল না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ব্যস্ত ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যে ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয় প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। 97 সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, সেই প্রথম আমরা এটা সেন্ট মার্টিন দ্বীপে 70টা পরিবার পেয়েছিলাম, তাদেরকে প্রথম ঘর করে দিই। এবং ঘরগুলি যেহেতু জায়গার খুব অভাব ছিল, আমরা ব্যারাক হাউস করে প্রত্যেকে একটা ভালো প্রশস্ত কামরা এবং তাদের জন্য ল্যাট্রিনের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা করে দিয়েছিলাম। আর সেইভাবেই যাত্রা শুরু আশ্রম প্রকল্পে। দ্বিতীয় দফা যখন সরকারে আসলাম 2009 সালে, কারণ এই আজকে এই দিনে মুক্তি পেয়েছে, এই মুক্তি পেয়ে যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট আমরা পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস রেখেছিল আমাদের উপর। যে মানুষগুলো আমাদের প্রায় আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা, এটাই আমাদের দায়িত্ব। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি। এবং আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, এটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সব থেকে বেশি প্রয়োজন। আজকে আমরা এই মুহূর্তে নতুনভাবে আবার ঘর দেবো যারা ভূমিহীন। সেটা আরেকটা কথা আমি বলতে চাই, গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি
কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি, প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারে সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেবো। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এই নিয়েই তো আমাদের বাঁচতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। আজকে যে ঘরগুলি আমরা আপনাদেরকে দেব, এখানে আশ্রয় প্রকল্প 2 এর অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এটা করা হবে। সেখানে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, সব জায়গায় আমি হয়তো কথা বলতে পারবো না, কয়েকটি জায়গায় সাথে আমি যুক্ত হব। তো যারা ঘর পাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই। আর সেই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাচ্ছেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, যত্ন নেওয়া এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আমরা যারা বিভিন্ন সময় নদী ভাঙ্গা ক্ষতিগ্রস্ত তাদেরকেও আমরা সহযোগিতা করে যাচ্ছি, সহযোগিতা করে যাব। কারণ আমাদের সকলের এটাই লক্ষ্য যে জাতির পিতা যে জাতির জন্য এভাবে জীবন দিয়ে গেছেন তা আকাঙ্ক্ষা পূর্ণ করাটাই আমাদের কাজ। তিনি সেই লক্ষ্মীপুর, এখন সেটা একসময় নোয়াখালীর অংশ ছিল, পরে লক্ষ্মীপুর জেলা হয়। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর আমাদের যতগুলি মহকুমা ছিল সব মহকুমাগুলিকে জেলায় তিনি উন্নত করে দিয়েছেন, যেখানে লক্ষ্মীপুর জেলা, আর ওই লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা চরপুরাগাছা, সেখানে কিন্তু প্রথম তিনি গুচ্ছগ্রাম পরিকল্পনা নেন এবং সেখানে ঘর তৈরি করে দেন এবং ওই সব অঞ্চলে অনেক চর ছিল, সেই জায়গাগুলি তিনি খাস জমিগুলি মানুষের মাঝে বিতরণ করেন এবং তিনি সকলের জমির একটা সিলিং ঠিক করে দেন। এই অতিরিক্ত জমি যা থাকবে খাস জমি করে সেগুলি মানুষের মাঝে ভূমিহীন গৃহহীন এবং তাদের মাঝে বিতরণ করবেন, সেই ব্যবস্থাটাও তিনি নিয়েছিলেন। তবে আজকে আমরা তার সেই পদাঙ্ক অনুসরণ করি, পদক্ষেপ নিচ্ছি যে কিভাবে আমরা এদেশের মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়ে মানুষের জীবন মান উন্নত করতে পারি। আমাদের গৃহীত নানা প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধা নিয়ে আসবো, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে, আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি। পাশাপাশি রাস্তাঘাট, পুল ব্রিজ উন্নয়ন করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, সোলার প্যানেল দেওয়া এবং সেই সাথে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেটা আমাদের সংবিধানে, যে সংবিধান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে প্রণয়ন করেন, 10 মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি। কাজে সেই সংবিধানের নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলি পূরণ করবার পদক্ষেপ নিয়েছি, যার শুভফল দেশবাসী আজকে পেতে শুরু করেছে। আমি জানি কোভিড-19 মহামারী এবং ইউক্রেনে আসা যুদ্ধ, গাজায় সেই ইসরায়েলের গণহত্যার কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, মূল্যস্ফীতি বেড়েছে। তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার, প্রণোদনা দরকার, ভর্তুকি দরকার, সবই আমরা দিয়ে যাচ্ছি। মানুষের
প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছে। চিকিৎসা সেবা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে কিছু প্রকার ঔষধ দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েদের পড়াশোনায় বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি। আমরা ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথা দিয়েছিলাম, আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। 2008 নির্বাচনে আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল বলে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম, সে 2021 সালের মধ্যে 20 সালে জাতিপিতার জন্ম শতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। সেখানে বাংলাদেশটা যে বদলে যাওয়া বাংলাদেশ রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই। আজকে তা আমরা বাস্তবায়ন করেছি। এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি, যা 2026 সাল থেকে যাত্রা শুরু হবে, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। দারিদ্রের হার আমরা কমিয়েছি, যেটা 41 ছিল 18.7 ভাগে নামিয়ে এনেছি। হত দরিদ্র 25 ভাগ থেকে 5.6 ভাগ আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, খাদ্য পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা আমরা নিয়েছি। তবে সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যাদের জমি আছে, এটা আপনারা যারা শুধু ভূমির গৃহহীন তা না, যারা ভূমি নাই তাদের জমি আমরা যেখানে যেখানে জমি পাওয়া যাচ্ছে সেখানে আমরা জমি দিচ্ছি। এর বাইরেও যারা উপস্থিত আছেন বা আমার কথা শুনছেন, সকলকে আমি আহ্বান জানাবো, কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। অনাবাদি জমিগুলি চাষের আওতায় আনা, যে যা পারেন উৎপাদন করা। জলাশয় থাকলে সেখানে মাছের চাষ, জমি থাকলে ফসলের চাষ, ভিটি থাকলে সেখানে গাছ লাগান, অর্থাৎ যে যতটুকু পারেন উৎপাদন করেন। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা কারোর কাছে ভিক্ষা খেয়ে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলবো। সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার, কাজে সেই দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তুকি দিতে হয়, কাজে বিদ্যুৎ উৎপাদনে আমাদের যখন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তাকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের এই কথাটা সকলের জন্য প্রযোজ্য, কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো। যারা বিত্তবান আছেন অথবা যারা একেবারে সকলের জন্যই প্রযোজ্য, আমি বলবো যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না, আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারবো। আজকে আমি যে জায়গাগুলো এখন আমরা ঘোষণা দিচ্ছি, সেখানে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ ভূমি গৃহহীন মুক্ত 70টি জেলা, যে জেলায় যে সমস্ত এলাকায় আমরা ঘর দেবো, সেই নামগুলি আমি এখন ঘোষণা দেবো। আজকে যেগুলি দিচ্ছে সেই নাম 70টা। এখানে ঢাকা, ধামরাই, গোপালগঞ্জ সদর, শরীয়তপুর, নড়িয়া জাজিরা, ফরিদপুরের সদরপুর, নেত্রকোনা, খালিয়াজুড়ি, কক্সবাজার সদর, মহেশখালী, ঈদগাহ, চট্টগ্রাম, চন্দ্রনাইশ, সন্দ্বীপ, সীতাকুণ্ডু, জাহাজপুর, হাইমচর, চাঁদপুর সদর, লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, নোয়াখালী, হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, কুমিল্লা, আদর্শ সদর, মুরাদনগর, ফেনী, সোনাগাজী, এই 7টি, এবং গাইবান্ধা, ফুলছড়ি, সাগাটা, কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, চৌরাজিপুর, রৌমারী, রংপুর, গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, লালমনিরহাট, কালীগঞ্জ, লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতিবান্ধা, আদিতমারি, নীলফামারী, সৈয়দপুর, সিরাজগঞ্জে, চৌহালি, বগুড়া, শেরপুর, সাতক্ষীরা, আশাশুনি,
যশোর, মনিরামপুর, খুলনা, পাইকগাছা, কয়রা, দাপক, নড়াইল, লোহাগড়া, নড়াইল সদর, বাগেরহাট সদর, শরণখোলা, রামপার, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারি, মোরেলগঞ্জ, মংলা, কচুয়া, ভোলা, বোরহানুদ্দিন, চরফ্যাশন, মনপুরা, বরগুনা সদর, আমতলী, বরিশাল সদর, হিজলা, গৌরনদী, হবিগঞ্জ, আজমিরগঞ্জ, সুনামগঞ্জ, দিরাই, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ। সর্বমোট এখানে আমরা 70টি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে দুখানা জমি এবং ঘর, তার সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। আমি এখন আমার পক্ষে বিভিন্ন উপজেলা প্রান্তে উপস্থিত মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপকার ভূমিদের নিকট জমি কবুলিয়ত, নামজারি, খতিয়ান ও গৃহের সনদ এগুলি আপনারা সকলে আমার পক্ষ থেকে তাদের হাতে হস্তান্তর করবেন। এত জায়গায় আমার একসাথে যাওয়া সম্ভব নয়, সে কারণেই আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, আপনারা প্রত্যেকের কাছে এটা হস্তান্তর করেন, এটাই আমি চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চৈত্রী হোক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর যে উপহারের ঘর, আশ্রয়ন প্রকল্পের সেই ঘর কিন্তু তুলে দিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যারা আছেন তারা সেই ঘরের সনদ তুলে দিচ্ছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কালীগঞ্জ উপজেলার মহিষেরচর আশ্রয়ন প্রকল্প থেকে এই ঘরগুলো তুলে দিচ্ছেন, আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট জেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত একটি জেলা ঘোষণা করা হলো। আমরা কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি ঘোষণা করলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষেরচর আশ্রয়ন প্রকল্পে ভূমিহীন এবং গৃহহীন পরিবারগুলোর মাঝে ঘর উপহার করছেন, সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছে। দেখাচ্ছি দিচ্ছে না তো। এখন তোমার শোনো একটি বুঝি
ঘরের থেকে লক্ষ বুঝি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এবার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত হতে মোনাজাত পরিচালনা করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।